স্যার তাহলে 4s 4p 4d 4f। গুড, এইভাবে। এখন ইলেকট্রন কিভাবে সজ্জিত থাকে এটা কি ভুলে গেছো না আমাকে আরো একটু বলতে হবে? স্যার একটু বলে দিলে ভালো হয়। হ্যাঁ, তাহলে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয় তা আমরা আবাও নীতি অনুসারে জানি। এই যে আমরা অরবিটাল গুলো বললাম 1s 2s 2p 3s 3p 3d, এই অরবিটাল গুলোর মধ্যে কোনোটা কম শক্তি সম্পন্ন অরবিটাল, কোনোটা শক্তি সম্পন্ন অরবিটাল, মানে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল। কিন্তু ইলেকট্রন বোরের মডেল অনুযায়ী ইলেকট্রন আগে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, তারপরে সেটা যদি পূরণ হয় পরবর্তী উচ্চ শক্তি স্তর সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। তাই আবাও কি করছেন, প্রত্যেকটা অরবিটালের শক্তি মাত্রা নির্ণয় করেছেন। এই আবাও নীতি অনুসারে কোন অরবিটালের শক্তি মাত্রা কত আমরা তা n প্লাস এল এর মান অনুসারে নির্ণয় করতে পারি। n প্লাস এল, n প্লাস এল এর মান এটা হলো আবাও নীতি। স্যার এটা তো অরবিটাল সংখ্যা না? না না, এটা অরবিটাল ওই n n প্লাস এল। আচ্ছা, n প্লাস এল স্যার বলি আবাও নীতি অনুযায়ী, এই আবাও নীতি নীতি অনুযায়ী যে অরবিটালে n প্লাস এল এর মান কম, ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করবে। এখন n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা যে ওই প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর বলি সেগুলা n। আর l হলো তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা এসপিডিএফ। n এর মান 1, l এর মান একটা, সেটাকে আমরা 0 দ্বারা প্রকাশ করি। n এর মান 2 হলে l এর মান দুইটা, একটা 0 একটা 1। তো 0 জন্য s অরবিটাল, 0 জন্য কি s অরবিটাল। তাহলে l এর মান 0 হলে অরবিটাল হবে s, l এর মান 1 হলে অরবিটাল হবে p, l এর মান 2 হলে অরবিটাল হবে d, l এর মান 3 হলে অরবিটাল হবে f। এটা একটু মনে রাখতে হবে। l সমান 0 হলে উপস্তর s, উপস্তরেরটার নাম হলো s। আবার l সমান যদি 1 হয় তখন উপস্তর হলো l। হ্যাঁ, উপস্তর s আছে না, এর উপস্তর p। আবার l সমান 2 হলে উপস্তর হলো d, আর l সমান 3 হলে উপস্তর হবে f। এইভাবে তাই আমরা এই সাইডটা জানলে হবে এসপিডিএফ। বুঝতে পারছো? জি স্যার। এখন n সমান যখন 1, আচ্ছা উপস্তর তখন l সমান 0, আমরা এই জেনে যাব। এখন ধরো 1s অরবিটাল, আমরা 1s আর 2s এর সাথে তুলনা করি। 1s অরবিটালের ক্ষেত্রে, হ্যাঁ অরবিটালের ক্ষেত্রে দেখো, ক্ষেত্রে n প্লাস l সমান কত হবে জানো? n এর মান 1s মানে n এর মান 1, আর s এর মান s এর মান 0, l 0 হলে s উপস্থিত, তাহলে 0, রেজাল্ট হলো 1। বোঝা গেছে? আবার 2s অরবিটালের ক্ষেত্রে n প্লাস n সমান কত হবে জানো? n এর মান 2, l হলো 0, সমান কত হবে 2। হ্যাঁ, তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s এর মান 1, 2s এর মান 2, তাহলে 1s এর মান কম, তাহলে ইলেকট্রন আগে কোন অরবিটালে যাবে? 1s অরবিটালে যাবে। কারণ স্যার এটা তাহলে এই যে এই নীতিটা মানে n প্লাস এল দিয়ে আমরা অরবিটালের সংখ্যা বের করি? অরবিটালের সংখ্যা বের করি না, অরবিটালের শক্তিমাত্রা বের করি। অরবিটালে কোন অরবিটাল কম শক্তি সম্পন্ন, কোন অরবিটাল বেশি শক্তি সম্পন্ন, এটা আমরা বাইর করি। কারণ আমরা যখন ইলেকট্রনিক্স লিখবো স্যার, সিরিয়ালে যাবে তো, কোনটা কম শক্তি সম্পন্ন তাতে আগে ইলেকট্রন যাবে, তারপর আস্তে আস্তে বেশি শক্তি সম্পন্ন অরবিটালে যাবে। এভাবে আমাদের যতগুলো অরবিটাল আছে প্রত্যেকটার মান আমরা এইভাবে নির্ণয় করতে পারি। বুঝা গেছে? এখন জি স্যার। হ্যাঁ, আমরা যখন সাজাবো, তুমি যখন শোনো এটা আমার সাথে বলে, আমি বলছি তোমার এটা গ্যাপ আছে কোন জায়গায়। যখন প্রথম শক্তি স্তর বলা হয় তখন ওটাকে আমরা অরবিটালটাকে লিখবো 1s। কত লিখবো?
1s। আর দ্বিতীয় শক্তি স্তর বললে অরবিটালকে আমরা কি লিখবো? 2s 2p 2s 2p মনে থাকবে। আর তৃতীয় 2p। হ্যাঁ 2s 2p। আর তৃতীয় শক্তি স্তর হলে কি বলবো বলো? জি স্যার। তৃতীয় শক্তি স্তর মানে তিনটা অরবিটাল, একটা 3s 3p 3d মনে থাকবে। 3s 3p 3d। জি স্যার। ওকে। আর চতুর্থ শক্তি স্তর বললে অরবিটাল। তার শক্তি স্তর সর্বোচ্চ কয়টা থাকতে পারে কোনো পদার্থের, মানে কোনো মানে মৌলের? তুমি কিসের? মানে কি বুঝিনি, আবার বলো। স্যার কোনো মৌলের শক্তি স্তর মানে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? এই শক্তি স্তর আমাদের 118টা আবিষ্কৃত হয়েছে, তো সর্বোচ্চ 7টা শক্তি স্তর থাকতে পারে। এই পর্যন্ত 7টা। হুম। তার যদি আহ, 7টা থাকে তাহলে তখন ওটাকে কিভাবে লিখে? 7s 7p 7d 7s তারপর আছে বুঝছি, এইভাবে যাবে 7 F G H এইভাবে যাবে, কিন্তু ওই পর্যন্ত আমাদের যেতে হয় না, 7s পর্যন্ত গেলেই হয়। 7s কি লেগে জানো? ওই এর মধ্যেই পূরণ হয়ে যায়, তুমি দেখবা, আমরা দেখবো। হ্যাঁ, সেভেন জি স্যার। 7p তো যাওয়া লাগে না, আমরা দেখবো। আমরা এখন মূল যেটা জানবো, যে আবহাওয়া নীতি অনুযায়ী প্রথম 1s অরবিটাল আর 2s অরবিটাল এই দুইটা যদি তুলনা করি, 1s অরবিটালের মান কম, 2s অরবিটালের মান বেশি, তাহলে ইলেকট্রন আগে 1s অরবিটালে যাবে, 1s অরবিটাল পূরণ হইলে পরবর্তীতে 2s অরবিটালে যাবে। বুঝতে পারছো? এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসে মৌলগুলার ইলেকট্রন সাজাতে পারি। হ্যাঁ, তবে তোমাকে একটা জিনিস জানতে হবে, এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যাবে? এস অরবিটালে যাবে 2টা। পি অরবিটালে কয়টা মনে আছে তোমার? পিতে কয়টা যাবে সর্বোচ্চ? স্যার 6টা। ইয়েস। আর ডি অরবিটালে? 10টা। আর এফ অরবিটালে? 18টা। হ্যাঁ, এই তো মনে আছে। না, এফ অরবিটালে 14টা স্যার, এফ এ 14, এফ এ কত? 14। 14। এই এসপিডিএফ তাহলে তোমাকে আমি বলি তো দেখি, তুমি এখন টোটাল বলতে পারোনি। প্রথম শক্তি স্তরে তাহলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? হুম, 2টা। 2টা। আর দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকবে? 8টা। আর 2s 2p তুমি ওইভাবে মাথায় আনবা। তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকবে? 8। স্যার yes, 3s 3p 3d। স্যার সর্বোচ্চ কয়টা? সর্বোচ্চ স্যার সর্বোচ্চ কয়টা থাকবে? ডিতে হ্যাঁ, সর্বোচ্চ 3s ইয়া মানে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? s এর স্যার 18টা। 18টা, এই তো। আর চতুর্থ শক্তি স্তরে? 32টা। আচ্ছা, গুড। এই তো আমি আমার সবকিছু জেনে গেছি, তোমার আর কোনো চিন্তা নাই, এখন কিভাবে সাজাবা সেটাই দেখাবো। এটা কি দেখে নিছো? মুছে দিব? জি স্যার। হ্যালো, জি স্যার। লিখছো? এটুকু মুছে দিব। আবাহনীতে n+l এর মান। জি স্যার। আচ্ছা, এখন আমরা শুনো, ওই এভাবে আব্বাও কি করছে, যতগুলো অরবিটাল আছে প্রত্যেকটা শক্তিমাত্রা বাইর করছে। কি বাইর করছে? শক্তি। শক্তি বাইর কইরা এখন যেটার মান, যে শক্তি স্তরের মান কম সেটা আগে যাবে, যে শক্তি স্তরের মান বেশি সেটা পরে যাবে। এইভাবে সুন্দর করে ইলেকট্রন বিন্যাস সাজাইছে। কিন্তু একটা জিনিস বুঝছো না ভাই, সেটা হলো এরকম পাবা তুমি যে দুইটা শক্তি স্তরের মান সমান, সেটা পেয়ে যেতে পারো। যেমন স্যার তোমাকে 3p আর 4s নিয়ে কথা বলবো, একটা 3p একটা 4s। দেখো 3p অরবিটালের ক্ষেত্রে
অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান তাহলে 3p মানে n এর মান 3 আর p এর ক্ষেত্রে n এর মান কত মনে আছে তোমার 1 তাহলে কত হলো 4 4s এর ক্ষেত্রে p সমান 1 কেন? ওই যে মনে আছে ওই যে তুমি তো আমি একটু আগে দেখাইছি এই যে স্যার এই যে l অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ মান অনুযায়ী হ্যাঁ তাহলে এল এর মান আমরা প্রথম শক্তি স্তরে এক্ষেত্রে উপশক্তি স্তর মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 থেকে শুরু করছে এই এল এর মান 0 কে আমরা এস উপস্তর ধরি এল এর মান 1 হলে পি এল এর মান 2 হইলে ডি আর এল এর মান 3 হইলে এফ বুঝতে পারছো তাইলে জি স্যার। 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান n প্লাস l এর মান কত হবে ক সমান 4 যোগ 0 সমান 4 দেখো দুইটার মানেই সমান 3p এবং 4s অরবিটাল দুইটার শক্তি মাত্রা সমান এখন ইলেকট্রন কি কোনটাতে আগে যাবে 3p তে আগে যাবে না 4s এ আগে যাবে দুইটাই তো সমশক্তি সম্পন্ন তাহলে কি হবে তাহলে স্যার আগে 3p তে যাবে। গুড এই ক্ষেত্রে যখন যার কম সেটাতে আগে যাবে আমি কি বুঝতে পারছি কতটা স্যার কি কম? n এর মান যার কম এখানে 4 n এর মান 4 এখানে n এর মান 3 কাজে n এর মান জি স্যার। এই জন্য 3p তে যাবে মনে থাকবে তাহলে স্যার জি স্যার। ইলেকট্রন বিন্যাসের মূল যে ব্যাপারটা এটা আবারও বলে দিলাম মেনে হলো যে অরবিটাল গুলো আছে প্রত্যেকটা শক্তি মাত্রা আমরা হিসাব করবো যদি কম বেশি হয় যেটা কম সেটাতে যাবে আর যদি দুইটা সমান হয় তখন যেটাতে n এর মান কম ইলেকট্রন আগে সেটাতে যাবে বুঝতে পারছো তাহলে স্যার আমরা এখন যেটা n+l যেটা এটা হচ্ছে কার শক্তি বেশি? হ্যাঁ 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 শক্তি এটা হলো শক্তি বাইর করে তুলনা করা শক্তি বাইর করে তুলনা করা যেমন স্যার 3p আর 4p এর সাথে তুলনা করলাম বুঝা যাচ্ছে স্যার জি স্যার। স্যার এই তুলনাটা করে আমাদের মানে কি ধরনের প্রশ্ন আসতে পারে? এটার থেকে প্রশ্ন আসবে না এটা হলো আমি তোমাকে জানাই দিলাম আমি এখন একটা কৌশল দেখাবো তোমাকে আমরা যখন ইলেকট্রন বিন্যাসটা সাজাবো সিরিয়ালে সাজাবো না আমরা কি স্যার কম শক্তি বাদ দিয়ে আগে বেশি শক্তিতে ইলেকট্রন দিব না এই অনুসারে আমাকে একটা সিস্টেমে কম থেকে মানে ঊর্ধ্বক্রম অনুসারে যেতে হবে অর্থাৎ নিচ থেকে আসতে উপরে ইলেকট্রন বিন্যাসটা এইভাবে যাবে প্রথমে আগে নিচে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে তারপরে পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল পূরণ করবে এভাবে ইলেকট্রন বিন্যাসটা আমাদেরকে সাজাতে হবে এইটা আমাদের জানতে হবে হ্যাঁ তোমাকে একটা প্রশ্ন আসতে পারে যেমন আমাদের ওই আমি একটু পরে দিব যেমন পটাশিয়াম 19 এটার সর্বশেষ ইলেকট্রন তোমাকে বলবে 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে গেল কেন এটা তোমাকে বলতে পারে এরকম একটা প্রশ্ন আছে আমি তোমাকে বলবো এটা এই প্রশ্নটা 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন গেল খেয়াল রাখো এটা আমি উত্তর দিব ওকে তুমি এটা লিখছো এটা বুঝতে পারছো এটা মুছে দিব জি স্যার। হ্যাঁ এখন তুমি মনে হয় কৌশলটা জানো তোমাদের বইতে আছে সেটা হলো দেখো এই প্রথমে আমরা 1s লিখবো তারপর 2s 2p লিখবো তারপরে 3s 3p 3d লিখবো তারপরে 4s 4p 4d 4f লিখবো হ্যাঁ তারপরে 5s 5p আর তো নিচে যাওয়া যাবে না একটু উপর থেকে দেওয়া উচিত ছিল না দেখা যায় সব দেখা যায় বাবা এই প্রথমে 1s তারপর 2s 2p 3s 3p জি স্যার দেখা যায়। দেখা যায় তুমি দেখো এটা একটু এটা ভালো করে বুঝে নাও এরপরে 4s 4p 4d 4f আবার হলো 5s
5p 5d 5f স্যার 5g হতে পারে কারণ ফার্স্টটা, কিন্তু আমার 5g লাগে না, 5g পর্যন্ত যেতে হয় না, এই জন্য স্যার এখানে আমরা 5g লিখিনি। আবার 6s 6p 6d 6f লাগে না, এর মধ্যে আমাদের শেষ হয়ে যায়। তারপরে 7s 7pও লাগে না। তারপর তোমার বোঝানোর জন্য আমি এখানে লিখছি, এইটা আসলে লিখে দিলাম। আমাদেরকে 8টা আছে নাকি? না, পর্যন্তই যথেষ্ট। কত পর্যন্ত? 7। এখন স্যার এইটা তুমি বলবো স্যার এটা কেন লিখলেন? হ্যাঁ, আব্বাও কি করছে, অনেক পরিশ্রম করে এই প্রত্যেকটা ইয়া বাই করছে, n প্লাস l এর মান নির্ণয় করে, শক্তিমাত্রা নির্ণয় করে তাদের সিরিয়ালে সাজাইছে। তো ওই সিরিয়ালটা পাওয়ার জন্য এই একটা কৌশল আছে, এই কৌশল দিয়ে আমরা ওই আবহাওয়া সিরিয়ালটা পেয়ে যাব নিম্ন থেকে উচ্চ। দেখো, প্রথমে ইলেকট্রন 1 প্রবেশ করবে, তারপরে 2 এ কোনাকুনি করবে, তারপরে 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 দেখো কি সুন্দর মিলে যাবে, আর লাগবে না। দেখো বাবা, তাহলে প্রথমে 1s, তারপরে কোথায় 2s, 2s তারপরে 2p, 2p তারপরে 3s, 3s তারপরে 3p, 3p 4s। দেখছো 4s 3p পরে কোথায় যাচ্ছে? 4s এ চলে যাচ্ছে। কিন্তু 3d রয়ে গেছে, খেয়াল করছো? তাহলে 3d তে না যায় 4s এ যাচ্ছে, খেয়াল করবা। ধরো 3p পূর্ণ হয়ে গেল, পরবর্তী ইলেকট্রনটা কোথায় যাবে? 4s এ যাবে, কারণ এই 3p 3d আর 4s এর মধ্যে 4s কম শক্তি সম্পন্ন, এই জন্য আগে 4s পূর্ণ করবে, তারপরে 3d তে যাবে। বুঝতে পারছো? জি স্যার। 3d পর 4p, 4p পর 5s, তারপর 4d, তারপর 5s, তারপর 6s। এভাবে আমাদের ইলেকট্রনটাকে আমরা সজ্জিত করবো স্যার। তুমি এটা লিখতে, হ্যাঁ জি স্যার লিখেছি। লিখে বলছো, ওকে। তুমি এটা ইয়া করলো হয়, এটা কি কি বলে, রেকর্ড করে রাখলো হয়, রেকর্ড করে রাখো। এখন এই অনুসারে স্যার আমরা একটা সিরিয়াল সাজাতে চাই, তুমি আমাকে বলো, আমি লিখি এটা কোন প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p, না? কোন পাশ দিয়ে লিখবো? এই পাশে তো দেখা যায় না। 1s, তারপরে 1s এর পরে 2s, তারপরে কে 2p, তারপরে কে বলো 3s, তারপরে কে 3p, তারপরে 4s, তারপরে 3d, 3d তারপরে 4p 4p, তারপরে 5s, তারপরে 5s 4d ইয়েস 5s এর পরে 4d, হ্যাঁ 4d, গুড, তুমি ঠিক মতো বলছো। 4d এর পরে আসবে 5p, 5 5p পরে 6s, 6s এর পরে হলো কি 4f, দেখছো কত পরে 4f আসতেছে। তারপরে 4f এর পরে আসতেছে 5d, 5d এর পরে কি আসতেছে স্যার? 6p, 6p এর পরে 6p 7s 7s, এভাবে যাবে। 7s এর পরে 5, আর লিখবো না, এটুকু লিখে রাখবো, ওটাই আমাদের জরুরি। এই সিরিয়াল অনুসারে আমরা ইলেকট্রন, এই যে কি সুন্দর আমরা নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি পেয়ে গেলাম, খেয়াল করছো? জি স্যার। এটা জানা আমরা, এটা একটু টান দিয়ে লিখে ফেলো, তাহলে আমরা তাড়াতাড়ি ইলেকট্রন বিন্যাসের বলা লিখতে পারবো। স্ক্রিনশট নিয়ে নিয়েছি স্যার। হুম, স্ক্রিনশট নিয়েছি স্যার। নিয়েছো না? তাহলে জি এই সেটটা মুছে দেই। স্যার। দ্রুত হইলে বললো যে স্যার দ্রুত হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না, তাহলে তো এটা তো অলরেডি আগে একবার দেখছো। আচ্ছা শোনো, এবার আমরা ইলেকট্রন বিন্যাস করবো, হ্যাঁ? আর ইলেকট্রন বিন্যাস করে প্রথমে আমরা হাইড্রোজেনের এক, তুমি তো জানি, তাহলে আমরা লিখবো 1s, আছে একটা এটুকুই 1s 1, ওকে ক্লিয়ার? হ্যাঁ, জি এরপরে হলো হিলিয়াম, হিলিয়ামের হলো 2, 1s2, প্রথম শক্তি স্তর সর্বোচ্চ 2টা যাইতে পারে 2, হ্যাঁ। পরবর্তীতে লিথিয়াম স্যার, লিথিয়াম 3,
তাহলে 1s 1s2 এরপরে 2s 2s1 শেষ, এভাবে যাবে, রাইট? আচ্ছা আমি আর জি স্যার একটু বড়তে চলে যাই। বোরন 5, বোরন যদি 5 হয় কেন যাবে দেখো, 1s2 এটা তো থাকবে, 2s2 এসে তো সর্বোচ্চ দুইটা যায়, এরপরে 2 2 সাইড এসে আর একটা কোথায় যাবে, 2s এর পর 2p1, বুঝা গেছে স্যার? জি স্যার ওকে, তাহলে আমরা এই যে ইলেকট্রোমিনাস লিখলাম, এই ইলেকট্রোমিনাস আমাদের এভাবে সিরিয়ালে যাবে। এবার 2p আমরা জেনে নিলাম, বোরনটা জানছি কেন। এবারে আমরা যদি ধরো সোডিয়াম 11 দিই, সোডিয়াম সোডিয়াম 11, তাহলে কত হবে, 1s2 2s2 2p6 আসবে, দেখো 6 2 8, 8 2 10, তারপরও একটা রয়ে যায়, 2p পরে কোথায় যাবে, 3s, তাহলে 3s1। জি স্যার স্যার পূর্ণ আর অর্ধপূর্ণ ইয়েটা একটু দেখাবেন। হ্যাঁ ওটা দেখাচ্ছি স্যার, এখানে একটু তোমার একটা বেসিক নলেজ দিয়ে স্যার, এই যে হাইড্রোজেন আর হিলিয়াম দুইটাই শক্তি স্তর কয়টা আছে, একটাই, একমাত্র, একটা হ্যাঁ, একটা, কিন্তু লিথিয়ামের শক্তি স্তর কয়টা, দুইটা বহিষ্ঠ শক্তি স্তর কোনটা স্যার, 2s। স্যার 2s হ্যাঁ এটা একটু কেন তুমি বলতে পারো স্যার, আপনি বহিষ্ঠ শক্তি স্তর বললেন কেন? হ্যাঁ এটা আমার গুরুত্বপূর্ণ একটা নলেজ, এটা দিয়ে আমি, স্যার সবচেয়ে বাইরে হ্যাঁ এটা বাইরে, সবথেকে বাইরে, বাইরে শুধু একমাত্র 2s শক্তিস্তর আছে, এবং শক্তিস্তর যা আছে শুধু s অরবিটাল আছে, 2p কি আছে? না। তাহলে না লিথিয়ামের, লিথিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা 2s এ গেল, এটা খেয়াল রাখবে, আমরা যে পর্যায় সারণীতে গ্রুপ পর্যায় নির্ণয় করব তখন আমাদের এটা লাগবে, এই শেষ ইলেকট্রনটা s এ যায় তো, এই জন্য s ব্লক মৌল বলা হয় এটাকে, এটাও s ব্লক, এটাও s ব্লক। কিন্তু বোরনেরটা দেখো, বোরনের শেষ ইলেকট্রনটা কোথায় গেল, পিতে, কোথায় গেল, পি, ঠিক হ্যাঁ এটাকে বলবো পি ব্লক মৌল, মানে যদি ইলেকট্রন বিন্যাস আমরা লিখলে শেষ ইলেকট্রনটা যদি পিতে যায় ওটাকে বলবো পি মৌল, শেষ ইলেকট্রনটা যদি এস এ যায় এটাকে বলবো এস ব্লক মৌল, শেষ ইলেকট্রনটা যদি ডি তে যায় ওটাকে আমরা ডি ব্লক মৌল বলবো। আচ্ছা এটা আগে ক্লিয়ার করে দেন। এখন এটা শেষ শক্তি স্তর 2s1 বলছে, তাহলে শেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে, একটা, কয়টা, লিথিয়ামের শেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে, হুম, হ্যালো, হ্যালো, নবা, হ্যালো, কানেকশন প্রবলেম নাকি, হ্যালো, হ্যাঁ, হ্যালো, কানেকশন, হ্যালো, হ্যালো, কানেকশন প্রবলেম,
কানেকশন বলো। হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার। হ্যাঁ, তোমার ইয়ে হয়েছে মনে হয়, মোবাইলে নেট কানেকশন ডিসকানেক্ট হয়েছে না? ডিসকানেক্ট হয়েছিল। জি স্যার। আচ্ছা, আচ্ছা। তুমি কি মোবাইল দিয়ে এ করতেছো নাকি না কম্পিউটার দিয়ে? স্যার মোবাইল দিয়ে। কম্পিউটার না আছে, কম্পিউটার দিয়ে করলে তো তুমি বড় করে দেখতে সমস্যা হতো না। আচ্ছা, স্যার আমাদের কাছে তো নেট নেই, আমাদের ওই যে এমবি ভরে তারপর করতে হয়, তাই হচ্ছে ও ল্যাপটপে তো বেশি এমবি লাগে স্যার। ও ও বাসা ওয়াইফাই নেও নাই? না স্যার। ও আচ্ছা, আচ্ছা, বুঝছি, বুঝছি। বাসা ওয়াইফাই লাইন থাকলে ঝামেলাটা হতো না। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, তোমাকে ফাঁকে যেটা বলতেছিলাম, তো এই যে লিথিয়াম, লিথিয়াম দেখা যাচ্ছে স্যার যে জি স্যার। শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে স্যার? একটা। এই একটা ইলেকট্রন মানে তার গ্রুপ এক, বুঝছো? শেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে তার গ্রুপ হবে তত। তবে কথা আছে, তুমি কবে স্যার কইয়া লাইছো তুমি তো খুশিতে না, যদি ওই ইলেকট্রনটা এসে যায়, কোথায় যায়? এস, এই যেমন এস, হ্যাঁ, হ্যাঁ, মানে শেষে এসে যদি যায় তখন ওই সংখ্যা যত তার গ্রুপ নাম্বার তত, আমরা পর্যায় সারণীতে যাব। অর্থাৎ লিথিয়াম যে মৌলটা তার এই শেষ শক্তি স্তরে এসে একটা ইলেকট্রন গেছে, তার গ্রুপ এক। আর তার পর্যায় কত জানো? দুই। শক্তি স্তরে মোট কয়টা আছে? দুইটা। তার পর্যায় দুই। তো শক্তি স্তর সংখ্যা যত পর্যায় তত। আর শেষ শক্তি স্তরে ইলেকট্রনটা যদি অ্যাসে যায় এবং অ্যাসে যতটা ইলেকট্রন তার গ্রুপ তত। যেমন এটা অ্যাসে একটা ইলেকট্রন, এটা গ্রুপ এক। কিন্তু হিলিয়ামের এটা নিয়ে আবার আবার ঝামেলা আছে। এটা হিসাবে স্যার এখানে লিথিয়ামের যেহেতু এস মানে এস এ হচ্ছে একটা ইলেকট্রন, হ্যাঁ, তাই হচ্ছে আহ, গ্রুপ এক। তাই গ্রুপ এক। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আর আর হচ্ছে পর্যায়টা। পর্যায়টা দুই। এই যে দুই না পাশে, এটাই পর্যায়। আমরা এইভাবে লিখলে সরাসরি চলে আসে যে কত নম্বর শক্তি স্তর। এখানে মোট শক্তি স্তর দুই, দুইটা। এই একটা, দুইটা। এটা মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর সংখ্যা হলো পর্যায় সংখ্যা। আর শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যদি সেটা এস অরবিটাল হয়, তাহলে এস অরবিটালে যতটা ইলেকট্রন তার গ্রুপ তত। বুঝতে পারছো স্যার? জি স্যার। স্যার যদি এস যদি না থাকে কোনোটা? এই যে তোমার পরে আরেকজন আছে, এই যে এস না থেকে শেষ ইলেকট্রনটা কোথায় গেল স্যার? পিতে। হ্যাঁ, এখন শেষ শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন আছে? স্যার তিনটা। তিনটা। তাহলে কি তুমি গ্রুপ তিন বললো না? আমাদের পর্যায় সারণীটা যখন তুমি দেখবা, আমি তোমাকে পর্যায় সারণীটা কি শেয়ার করবো? আর তুমি তো ওটা জানার আগে এটার সাথে একটু শেয়ার করে দে।
তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। তোমার কাছে তো আছে, তারপরে স্যার একটু শেয়ার করে দিই তোমাকে। আরে বেশি করে দিয়ে দিলাম। হ্যালো। জি স্যার। এটা করে দাও, এটা করে দিলে তো ওটা বড় করে দিলে। সমস্যা হ্যাঁ। হ্যালো। জি স্যার। কোনটা টিক দিয়ে কোনটা হলো? এখন আবার এদের বড় করতে পারতেছি না কেন? বড় বড় হচ্ছে না কেন? হ্যাঁ আসছে। ওরে বাবা রে বাবা। হুম, শুনতে পাচ্তেছ? জি স্যার। বোর্ড দেখা যাচ্ছে? স্টার না স্যার। এবার দেখা যাচ্ছে? জি স্যার। এবার দেখা যাচ্ছে না? টেকনিক্যাল সমস্যা পড়ে গেছিলাম স্যার। তোমার যে একটা ইয়া দেখাতে চাইছিলাম, সেটা করতে যায় ঝামেলা পড়ছিলাম একটু। আচ্ছা শেয়ার ভিডিও দিছি তো, শেয়ার করে দিয়ে পরে আসলে পরে আবার কিসে বের করলাম। শালা। হুম, বড় হয় না করে আবার টেকনিক্যাল প্রবলেম করে স্টপ শেয়ার দিয়ে দেয়। হ্যাঁ এবার আছে। হ্যাঁ
আচ্ছা, দেখা যাচ্ছে বোর্ড? হ্যালো? জি জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমাকে যেটা দেখাতে চাইছিলাম আমি ওটা শেয়ার করতে পারতেছি না, হচ্ছে না। শোনো, তাহলে বোরন আছে না, বোরনের শেষ শক্তি স্তর হলো 2s2 2p1। এই যে 2s2 2p1 তুমি বলছো এখানে 3টে ইলেকট্রন আছে। আমি যখন ইলেকট্রন বিন্যাস লিখছি 2s পূর্ণ হওয়ার পর শেষ ইলেকট্রনটা 2p তে গেল না? এই যখন কোনো মৌলে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা p তে যাবে, ওই মৌলটাকে ফ্রি ব্লক মৌল বলা হয়। আচ্ছা, এক। দ্বিতীয় হলো ফ্রি ব্লক মৌল হলে এই এটার গ্রুপ কত হবে জানো? এখানে মোট যোগফল করছো 3। যোগফল কত? 3 না? 3 এর সাথে আরো 10, জি স্যার। 3 এর সাথে 10 যোগ করলে কত হবে? 13। 13। তাহলে বোরন এর গ্রুপ হবে 13। বুঝা গেছে? আমাদের ফ্রি অরবিটালের মৌলগুলাকে তোমার 12 গ্রুপের পরে রাখা হয়েছে। কত গ্রুপের পরে? 12 গ্রুপের। 12। 13 থেকে 18। এই 13 থেকে 18 এগুলো হলো ফ্রি ব্লক মৌল। বুঝা গেছে? এই জন্য কোনো মৌলে ইলেকট্রন শেষ ইলেকট্রনটা পিতে গেলে ওই সর্বশেষ শক্তি স্তরে যত ইলেকট্রন আছে তার সাথে 10 যোগ করতে হয়। কত যোগ করতে হয়? 10। 10। 10 যোগ করলে তার গ্রুপ চলে আসবে 13। গ্রুপ কত আসবে? 13। মনে থাকবে? হুম। আর স্যার পর্যায়? এই পর্যায়ে এটা হচ্ছে শেষ শক্তি স্তর 2, তাহলে এটা পর্যায় 2, দ্বিতীয় পর্যায়। তার মানে বোরন হলো দ্বিতীয় পর্যায়ে 13 নং গ্রুপের মৌল। দ্বিতীয় পর্যায়ে 13 নং। ও হ্যাঁ, তাহলে সোডিয়াম কত হবে স্যার দেই? হ্যাঁ বলো, বলো বলো। স্যার এসপি আর যদি ডিএফ আসে লাস্টে? হ্যাঁ হ্যাঁ, আসতেছি। সোডিয়ামের কত আসতেছে স্যার? সোডিয়ামের গ্রুপ কত পর্যায়ে বলতে পারবা? দেই। হুম স্যার সোডিয়ামের পর্যায় হচ্ছে 3 হুম। আর গ্রুপ 1। গুড। একদম 100তে 100 পাইছো। এই শেষ। এবার পিটাও জানছো না স্যার? ডি ডি আর এফ তোমার মনে মনে ডি আর এফ এর কথা জানতে চাইতেছে, আর তোমার অর্ধপূর্ণ একটা ব্যাপার জানতেছে চাইতেছে। একসাথে দুইটাই দিয়ে দিই। একটা হলো ক্রোমিয়াম সিআর। ক্রোমিয়ামের হলো 24। কত? 24 না? আমরা ইলেকট্রন তোমার তো মনে আছে 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত 18টা হয় স্যার। 2 2 4, 4 4 10, 10 2 12 6 18, 18 দিলাম কেন? 3p পরে কত আসবে? 4s না 3d বলো? 4s। গুড। কিন্তু তুমি একটা চালাকি করবে, 3d ঠিকই রেখে দিবা, 4s শূন্য করে 4s2। স্যার কথা বুঝছেন? জি স্যার। থ্রি, আমরা তো শক্তি স্তর 3D কি হয়ে থাকবে নাকি? 3D তো তৃতীয় শক্তি স্তরেই থাকবে, কিন্তু 3D থেকে 4s কম শক্তি সম্পন্ন হওয়াতে ইলেকট্রনটা 3 ফিট পরে আগে 4s এ যাবে। তারপরে আরো কয়টা বাকি আছে স্যার? 4টা। এই সাইড দিবে 3D। এটা হলো সাধারণভাবে নর্মালি আমরা যেভাবে ইলেকট্রনটা সাজাই এই জন্য। কিন্তু আমাদের ডি অরবিটাল, তুমি অলরেডি বলছো ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। কটা ইলেকট্রন? 10। যদি 10 হয় এটাকে বলে পূর্ণ। আর এফ এর ক্ষেত্রে 14, এফ এর ক্ষেত্রে 14 হলো পূর্ণ। আর 10-এর অর্ধেক হলো 5, অর্ধপূর্ণ। আর 14-এর অর্ধেক 7, অর্ধপূর্ণ। এই পূর্ণ অর্ধপূর্ণ একটা ব্যাপার আছে, তুমি তো জানো। স্থিতিশীল মৌল যারা ইলিয়াম নিয়ন আর্গন কীটন জানো, এদের ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস যখন আঁকবো প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তা আমাদের এই ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি 3D তে একটা ইলেকট্রন হয়ে যাইতো তাহলে একটা অর্ধপূর্ণ, হ্যাঁ অর্ধপূর্ণ, অর্থাৎ অর্ধপূর্ণ আর পূর্ণ হইলে ওই ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল হয়। তো অধিক স্থিতিশীলতা অর্জন করার জন্য এই যখনই 3D তে 4 আসবে তখনই এটাকে আমরা 3D 4 না লিখে 5 লিখব। তখন এখানে একটা ইলেকট্রন দিই, বুঝছো? এটা হলো অর্ধপূর্ণ। এটা হলো কি? অর্ধপূর্ণ।
তাহলে এই অর্ধপূর্ণকে 3 জায়গায় আমরা n লিখবো, ND5 NS1। এই যে অরবিটালটা আছে না, আসলে ND5 যেটা, এটা n-1d5 লিখলে ভালো। তোমাদের বইতে এটা এইভাবে নাই, উপরে বইতে আছে দেখো, কারণ এটা 3, এটা হলো 4, বুঝছো নি কতটা? এটা 4 হলে এটা 3 হবে, n-1d5 NS1, আর একটা হলো n-1d10 NS1। হ্যাঁ, হলো স্যার এই যে n-1d5 আর ns1 এই জিনিসটা বুঝিনি। এটা হলো অর্ধপূর্ণ, আর এটা হলো স্যার পূর্ণ। D10 হলো পূর্ণ। দাদা n-1 কেন? n-1 স্যার, n এর মান 4 বসাও, তাহলে 4s1, 4 এর থেকে 1 গেলে 3d5, 3d5 4s1, বুঝছো নি এবার? জি স্যার। n এর মান তুমি 4 বসাও, 4 বসালে এটা কত হয়ে যাবে? 3। এটা কত? 4। বুঝছো? মিশছে নি? জি স্যার। ক্লিয়ার? কেন n-1? তার মানে ডি তো আভ্যন্তরীণ শক্তি স্তর, আর এটা হলো বহিঃস্থ শক্তি স্তর। এখানে বহিঃস্থ শক্তি স্তর শুধু 4s, তুমি একটু খেয়াল রাখো। এটা ইলেকট্রনিক যখন আমরা মানে গ্রুপ নির্ণয় করবো তখন বুঝবা। আচ্ছা স্যার, তাহলে এটা হলো অপূর্ণ, এটা হলো পূর্ণ। এই এই দুইটা কাঠামো আসলে ওই বিন্যাসটাকে আমরা স্থিতিশীল বিন্যাস বলে থাকি। কথা বুঝতে পারছো? এই স্থিতিশীল, তাহলে বলো। স্যার এখানে সর্ববহিঃস্থ শক্তি স্তর তো 4s তাহলে। হ্যাঁ হ্যাঁ, 4s আমরা এটা 4s ধরবো, অবশ্য 4s। কিন্তু শেষ ইলেকট্রনটা কোথায় যাচ্ছে তুমি হেডে খেয়াল করছো? শেষ ইলেকট্রনটা কোথায় গেছে যে বলো তো? স্যার 3d তে। ইয়েস, তোমার ওটা কিন্তু ডেনে থাকতে হবে স্যার। শেষ ইলেকট্রন কই যায়, এটা হলো আসল পরিচয়। গুড। আর তুমি বলতে পারো স্যার এটা কেন ধরলো, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আচ্ছা, ওটা একটু মাথায় রাখো। এখন এটা একটু শেষ করে দিই। তোমার এখানে একটা প্রশ্ন ছিল যে স্যার ডি পূর্ণ, ডি অর্ধপূর্ণ, এই এই দুইটা ব্যাপারটা একটু ক্লিয়ার করা। তাহলে ডি পূর্ণ অর্ধপূর্ণ যখনই কাছাকাছি আসবে, অর্ধপূর্ণ অথবা পূর্ণ, তখনই সে স্থিতিশীলতা অর্জন করতে যায়, অর্ধপূর্ণ হবে। তখন এস এ 2টা না হয়ে একটা হবে, আর ডি তে 5টা হবে। তো আমি সহজে বাচ্চাদের স্টুডেন্টদেরকে বলে দেই, আমি যখন নর্মাল ডিটারমিনেন্টস লিখবো, ডি তে যখনই 4 আসবে তখন আমরা 5 দিব। অর্থাৎ আমরা বলতে চাই ডি তে কখনো 4 হবে না, ডি তে কখনো 9 হবে না। তুমি এটা খেয়াল রাখো, কত কত হবে না? 4 আর 9। কারণ 4 হইলে 5 বানাবো, তখন এনে 1 দিব। আবার 9 হইলে 10 বানাবো, এখানে 1 দিব। বুঝতে পারছো স্যার? তাহলে স্যার আমরা যখন মানে 4 হবে তখনই অর্ধপূর্ণ বানাবো, 5 হলে পূর্ণ বানাবো, এছাড়া বানাবো না। 5টা নরমালি আইব, যেটা 5 নরমালি আসে ওটা তো আমার চিন্তা নেই। আমার চিন্তা হলো যখনই তুমি দেখছো এর আগে আমি 4 দিছি, 2 দিছি, এটা হলো স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, এটা আমাদের নিয়মে, বুঝছো? ওটাই সঠিক ছিল। কিন্তু এখানে ওই অর্ধপূর্ণ ঘটনার কারণে তখন 4 না লিখে আমরা 5 লিখলাম, তারপরে এখানে 1 লিখলাম, তখন ওখানে 1 কম দিয়েছি। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আর এটা এটা কোথায় পেলাম আমরা? কপারের ক্ষেত্রে কোথায় পাবো? তারপর কপার। এই দুইটা জিনিস আসবে পাওয়া 3 নম্বরে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d। আগে আমি তার নর্মাল নিয়মে লিখি, 4s2, 3d9। এটা হলো নর্মালি স্বাভাবিক নিয়ম। কথা ক্লিয়ার? কিন্তু যখন জি পূর্ণ হওয়ার কাছাকাছি চলে আসলে এই জন্য 9 না লিখে আমরা 10 লিখবো, তখন এখানে 1 দেবো। এটা এটা হলো পূর্ণ হওয়ার জন্য, আর আগেরটা হলো অর্ধপূর্ণ হওয়ার জন্য। ঠিক ডি এর জন্য যেমন, এফ এর জন্য একই। এফ এ 6 হবে না, এফ এ 13 হবে না, মনে থাকবে? স্যার আমাদের এই প্রশ্নটা কিভাবে আসতে পারে? তোমার পরীক্ষা এটা আসবে যে কপার, ক্রোমিয়াম এই দুইটার ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো, এটা আসবে। তখন আমরা বলবো হ্যাঁ। তখন স্যার আমরা কি এই সূত্রটা লিখবো, ওই যে n-1? তোমাদের বইতে তো আছে, দিয়ে দেওয়া আছে যে আমরা জানি যে মৌলের ইলেকট্রন বিন্যাসে
তোমাদের বইতে পাশে দেখো খুব সুন্দরভাবে এই n-1 d5 আমার মনে n-1 দেয় নাই, শুধু d5 ns1 দিছে মনে হয়। তোমাদের বইতে কি দেওয়া আছে লেখাটা? জি স্যার, আমাদের n-1 দেওয়া নেই। কি দেওয়া আছে দেখো তো একটু। তোমাদের যে তোমাদের মনে হয় একটা একদম সংক্ষেপে দেওয়া আছে না? কি দেওয়া আছে দেখছো তুমি? জি স্যার, স্যার পুরানো বইতে থাকতে পারে। তোমাদের নতুন বইতে নাই? না স্যার। কি দেওয়া আছে ওইটুক লেখাটা? ইলেকট্রন বিন্যাসটা আমরা কোন জায়গা থেকে লিখছিলাম? এই যে লেখাটা আছে কোন জায়গায়? আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি তোমাকে। তোমাদের পৃষ্ঠা নম্বর 48। এই যে ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়মে কিছু ব্যতিক্রম, ওই তোমাদের শুধু শোনো D5 লেখাটা আছে, আর কিচ্ছু লেখা নাই। এই যে তোমাদের বইয়ের 50 পৃষ্ঠা লেখা আছে, 50 পৃষ্ঠা, যে পি ও ডি অরবিটাল অর্ধপূর্ণ P3 D5 এবং পূর্ণ P6 D10। তোমাদের এখানে F এর কথা বলে নাই, ফলে ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। তাই ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক হওয়ার কথা এত, ওই যে 3d4 4s2, কিন্তু 3d অরবিটাল সুস্থিতি অর্ধপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষায় 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d অরবিটালে গিয়ে তখন 3d5 হয়। হ্যাঁ, ফলে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস এই যে এটা লেখা আছে, দেখছো তোমার বইতে পাইছো, তুমি দেখছো? স্যার এটা কি 55 নম্বর পৃষ্ঠায়? 50 পৃষ্ঠা দেখো তো। জি স্যার, পেয়েছি। ওই যে 3.7.3 দেখছো? জি স্যার, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। হ্যাঁ, এটা পড়ো তো, এটা পড়ো। হ্যাঁ, এটা পড়ো। পড়েছো? জি স্যার। গুড। এটাই। আর 7 এরটা তোমাদের বলা নাই, আমি কি এটা বলে দিব তোমাকে? বলে দেওয়া উচিত। এফ এরটা বলা নাই। এফ এরটা কিন্তু n-2 এফ F5 F7 আর ns1, আবার n-2 তুমি কবে স্যার n-2 কেন হইল, সেটা একটা ব্যাপার, তাই না? এগুলো, এটা হলো স্যার, এটা দিছি ডি অরবিটাল অর্ধপূর্ণ, ডি অরবিটাল পূর্ণ, এটা এফ অরবিটাল অর্ধপূর্ণ, এফ অরবিটাল পূর্ণ। আর একটা হলো P3, এটা আমাদের দরকার হয় না, এটা নরমালি হয়। P6 এটা হলো নরমালি, এখানে ওই যোগ বিয়োগের কিছু ব্যাপার নাই। আর এখানে যোগ বিয়োগের ব্যাপার আছে। এখানে D4 হইলে 5 বানাইবা, এখানে D9 হইলে 10 বানাইবা, এখানে F6 হলে 7 বানাইবা, F13 হইলে 14 বানাবা। আমি কি বুঝাইতে পারছি কতটা? জি স্যার। ইয়েস। আর এফ অরবিটাল আসতে হলে স্যার অভ্যন্তরীণ, তার বাইরেও দুইটা শক্তি স্তর হয়ে যায়, বুঝছো? এই জন্য n-2 হয়েছে। অর্থাৎ যখনই দেখো n এর মান যদি 6 বসাও, তাহলে এটা 4f আসবে, খেয়াল করছো? তখন লাস্ট শক্তি স্তর হবে কত দেখছো? 6x, খেয়াল করছো? হুম, স্যার বুঝলাম। মানে আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস লিখতে লিখতে যখন 6x পাবো তখনই 4f পাবো, এর আগে পাবো না। দেখো n এর মান জি স্যার। 6 বসাই, তাহলে 6 একটা 2 গেলে কত? 4, 4 না? জি স্যার। তখন এটা হবে 6, তার মানে সর্বশেষ 6, 6 এর 5 হয়ে গেছে না? তারপরে না 4, তার মানে কি এফ আসতে হলে বাইরে দুইটা থাকবে, কিন্তু ডি আসলে বাইরে একটা অরবিটাল থাকবে, খেয়াল করছো? 3 পরে 4। আমি ওটাই বলতেছি, ইলেকট্রন বিন্যাস লিখতে লিখতে আমরা এগুলো শিখে ফেলবো। এই নিয়ে তোমার কোনো প্রশ্ন আছে বলো? স্যার যখন n-1 থাকবে তখন ডি এর পর একটা কক্ষপথ থাকবে। হ্যাঁ হ্যাঁ, কারণ তুমি নরমালি বলো n এর মান যদি 4 ধরো, তাহলে এটা হয়ে যাবে কত? 4, বুঝছো তো? জি স্যার। আর এফ এর ঘটনা ঘটবে অভ্যন্তরীণ দুইটা, এন এর মান যদি 6 ধরো, লাস্টে 6s, এর হলো 4f, তার মাঝখান দিয়ে 5 রয়ে গেছে না? এর অর্থ কি 5 হলে আর একটা পাবা। হুম,
স্যার এফ এরটা বুঝছি না। এফ এরটা হইলো এটা যেমন 3D এর পর 4s পাইছে, তখন এটা পাইবা ধরো 4f 5s 5p তারপর 6s এরকম পাবা, বুঝছো নি? মানে এগুলো পূর্ণ হওয়ার পরে 4f পূর্ণ হবে। এরকম একটা ইলেকট্রন বিন্যাস আমরা যদি লিখে দেই তাহলে মনে হয় ভালোভাবে বুঝতে পারবো। এটা ইলেকট্রন বিন্যাস লিখে দিব। হ্যাঁ, ল্যান্থানাম, জি স্যার। ল্যান্থানাম 57, 57 পরে ইয়া কত না 58, 59, 60 একটা মৌল ধরো। 60 মৌলটার নাম কি? নাম তো এটা 60 মৌলটার নাম দেখো তো, পর্যায় সারণীটা আছে তোমার সামনে, যেখানে একটা মৌল 60 ধরো, 60 মৌলটার নাম কি দেখো তো। স্যার 60 হচ্ছে নিউডিমিয়াম। প্রত্যেকটা হ্যাঁ ইউরেনিয়াম এন, স্যার নিউডিমিয়াম। হ্যাঁ প্রতীকটা বলো, প্রতীক। ও স্যার স্যার প্রতীক হচ্ছে এনডি। এন ডি, এন ডি এন ডি না, এটা এটা হলো 60। ওকে, আচ্ছা দেখো তো আমরা পারি কিনা তোমার এখানে বুঝাই দেবো। তাহলে এই সিরিয়ালে বলো তো তোমার ইলেকট্রন জানা হয়ে যাবে। 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6 3d 4s2, তাহলে 3d 10 হবে, রাইট? কারণ তো 60 এটা অনেক পূর্ণ হয়ে যাবে। এই পর্যন্ত স্যার লেখছি, এই পর্যন্ত কত লেখছি তুমি কইতে পারবা? হুম, এই পর্যন্ত একটা। হ্যালো, জি আর এখানে তো 10 20 30 লেখছি আমরা। আর হ্যাঁ 30। জি স্যার। 4s এর পর কি আসবে বলো? হুম স্যার স্যার হুম স্যার থ্রি স্যার 4s এর পর 3d। হ্যাঁ 3D, স্যার 4s এর পর 3d। 3D তো পূর্ণই করছি, 3D জি স্যার 4p। 4p 4p 6 স্যার সিরিয়ালে নিচে লিখে দিব। হ্যাঁ 4p জি 5s আসবে না স্যার, 4 জি স্যার। 4d সিরিয়াল লিখলাম, তুমি খেয়াল করো, 4d সিরিয়াল লিখলাম, আবার 4d 4f ও সিরিয়ালে লিখলাম। আমি লিখবো না কিন্তু 4d এর পর 4p এর পর কোথায় যাবে বলো? স্যার 4f এর পর 5s এ। হ্যাঁ 4p এর পর 5 আছে তাই না? 5s2 5s এর পর কোথায় যাবে? 5s এর পর 4d। এই যে 4d 10 দিলাম, দেখছো কিভাবে আছে, কিন্তু সিরিয়াল ঠিকই রাখছে, দিতেছি পরে, খেয়াল করছো? হ্যাঁ জি ওকে, তাহলে 4d এর পর কোথায় যাবে? স্যার 4d এর পর 5p। এই যে 5p সাথে লিখলাম, 5p 6, 5p এর পর কোথায় যাবে? 6s। 6s দিলাম, 6s2, দেখছো কিভাবে 6s এর পর কোথায় যাবে? তারপর স্যার 4f এ। এতক্ষণ পর স্যার 4f আছে, এই 4f আসতে যায় 5 এর দুইটা 6, দেখছো কয়টা অরবিটাল পর পর লিখলাম? হ্যাঁ তিনটা। না তিনটা না, এটা তো 5, স্যার দুইটা 5। দুইটা জি স্যার 5 দুইটা। 6, বুঝছো তো? মানে এই জন্যই স্যার এটা আসতে হলে n-2 লিখছি কেন এবার বুঝছো? কেন n-2 লিখলাম এবার বুঝাই দিই। n-2 n যাই হোক, এটা ধরে 0 থেকে 14, আর ns 1 থেকে 2, 1 থেকে 2 এটা একটা লিখে দিই, হ্যাঁ 1 থেকে, বুঝছো নি এবার ঘটনাটা? তাহলে এই স্যার F এ স্যার আসতে কথা হইলে হুম, স্যার কথাটা ভেঙে গিয়েছিল, আরেকবার বলতে আবার পারবেন? বলি, আমি এখন তো শেষ ইলেকট্রনটা আমি 4f এ দিব, এই 4f পর্যন্ত আসতে আমাকে 5s পূর্ণ করতে হলো, 5p পূর্ণ করতে হলো, 6s পূর্ণ করার পরে যাই আমি 4f এ গেলাম। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? ক্লিয়ার জি হয়েছে? স্যার। এই জি 4f স্যার। আসতে যায় আমি 5 ও শক্তি স্তর গেল, 6 ও শক্তি স্তর গেল, তাহলে আমাকে যদি 4f আনতে হয় আর শক্তি স্তরের পরিচয় দিতে হয়, তাহলে n এর মান যদি 6 বসাও তাহলে যাই
n এর মান এটার মান 4f পাবা নাকি? দেখো n এর মান যদি 6 বসাই তাহলে এটা হবে 4f। ক্লিয়ার হয়েছে এবার? জি স্যার। এই জন্য f অরবিটালকে বলা কি জানো? ডি কে বলে আভ্যন্তরীণ শক্তি স্তর আর f কে বলে আন্ত আভ্যন্তরীণ শক্তি স্তর। আভ্যন্তরীণের ভিতরেও আর আভ্যন্তরীণ মানে এটা আসতে হলে বাইরে দুইটা শক্তি স্তর থাকবে, তারপর অর্থাৎ 4 এর পরে 5, 5 এর পরে 6 এরকম এরকম। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। এইবার আমি তোমাকে যেটা বলবো স্যার একটু খেয়াল করো। 4 এখন আমাদের নিয়মে মোট কয়টা দিছি দেখো তো। এই পর্যন্ত তো মানে 30 ছিল। 30 আর 6 36, 36 আর 10 46, 46 আর 2 48, 48 আর 2 50, 50 আর 6 কত 56 আর 60 হইতে 4। উপরে আর 4টা আমাদের সমস্যা নেই। সমস্যা হইতো যখন এখানে 6 আসতো। আমি যদি এখানে তাহলে 6 আসতে হলে 62 দিয়ে দিতাম, 62 দিয়ে আর ইলেকট্রন বিন্যাস বুঝাই দিই তোমারে। তখন 62 দিলে এখানে 6 আসতো স্যার, বুঝাই দিলাম, বুঝছো নি? হ্যালো, জি স্যার। তখন এখানে 6 লিখতাম না স্যার, এখানে 7 লিখতাম আর এখানে 1 লিখতাম, বুঝছো? ওই যে পূর্ণ। ক্লিয়ার হয়েছে এবার স্যার? স্যার এখানে এফ এর উপর 7 করলাম কেন? ওই যে নিয়মে 6 আসছে আর এখানে 2 আসছে। আচ্ছা আগে নিয়মটা দেখাই দিই। নিয়ম এই 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 তুমি তো জানো এফ এ সর্বোচ্চ কয়টা যায়? সর্বোচ্চ 14। তাহলে পূর্ণ হলো 14, অর্ধপূর্ণ কত স্যার? 7। তাহলে অর্ধপূর্ণ হওয়ার জন্য তখন এটা হয়ে যাবে 7, তখন এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসবে। জি স্যার। বুঝেছো? একটা ডি এর মতো না স্যার ঘটনাটা? ডি এর মতো না? জি হ্যাঁ, স্যার। বলো না বুঝলে বললো ভালোভাবে পেঁচাও, আমি তোমাকে ভালোভাবে বুঝাই দেবো, কিন্তু বুঝতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি 6 লিখবো না 7 লিখবো? হ্যাঁ, স্যার 7 স্যার 7। আর এখানে 1। হ্যাঁ, না এবার তোমার কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার। এখন স্যার আমি যে ইলেকট্রন গুলো লিখলাম, সিরিয়ালে লিখলাম, তুমি এভাবে পারবে? একদম স্যার সিরিয়ালও ঠিক রাখছি, কিন্তু বড় মানে সিরিয়াল মানে শক্তি স্তরটা ঠিক রাখছি, সবই ঠিক আছে। দেখো প্রথম শক্তি স্তর 1s, দ্বিতীয় শক্তি স্তর 2s 2p, তৃতীয় শক্তি স্তর 3s 3p 3d, চতুর্থ শক্তি স্তর 4s 4p 4d 4f, পঞ্চম হলো 5s 5p আর 6s। দেখছো সিরিয়াল? আর তুমি তো প্রথম জি শিখতে তুমি কি করবা জানো? তুমি করবা 3p পরে 4s লিখবা, 4s এর পর 3d লিখবা, 3d এর পর 4p লিখবা, 4p এর পর 5s লিখবা, 5s এর পর 4d লিখবে তুমি তোমার মতো করে, 4p এর পর 5p লিখবা, এভাবে না? তারপর 6 লিখবা সিরিয়াল। হ্যাঁ, এভাবে লেখা শিখবা। শিখা তারপরে তুমি সাজাইবা। কারণ আমি যদি 4s এর পর 3d লিখি দেখতে খারাপ দেখা যাবে না? দেখা যাবে না? স্যার। হ্যাঁ, 3টা 3-র সাথে লিখতে হবে, 4টা তবে মাথায় থাকতে হবে। আর 3 ফিট পরে 4s যাবে। আমি আগে 4s পূর্ণ করব, তারপর 3d পূর্ণ করব। 3d পরে 4p, তারপর 4p, ঠিক আছে? তারপর 4p পর 5s যাবে। কিন্তু 4 এর তো আরো দুইটা রয়ে গেছে, 4d 4f। তুমি 4d 4f লিখে রাখো, 5s দাও। 5s এর পর কোথায় যাবে? 4d, 4d পূরণ করো। 4d পর কোথায় যাবে? 5p, 5p পূর্ণ করো। 5p পর কোথায় যাবে? 6s, 6s পূর্ণ করো। 6s এর পর কোথায় যাবে? 4f, তারপর 4f পূর্ণ করো। বুঝতে পারছো? জি স্যার। পরে তুমি যদি কোনো কারণে দেখো 4f এ কোনো ইলেকট্রন আর লাগে না, তাহলে 0 দিয়ে দিবা বা মুছে দিবা, শেষ। বুঝতে পারছো? জি স্যার। এভাবে তুমি আমাকে কষ্ট করে যেভাবে হোক এই 1 থেকে 100 পর্যন্ত এগুলো ইলেকট্রন বিন্যাস লেখো, চেষ্টা করো। লিখলে দেখবে যে ক্লিয়ার হয়ে যাবে, তোমার আর কেউ ঠেকাতে পারবে না। লিখতে হবে স্যার, এটা একটু লিখে নাও, এটার মতো করে সব সাজাও। ঠিক আছে স্যার। ওকে, কোনো প্রশ্ন ইলেকট্রন বিন্যাস নিয়ে? হ্যাঁ, না স্যার। অর্থপূর্ণ পূর্ণ আমরা বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, এখন স্যার একটা কথা বলবো তোমাকে, সেটা হলো কি জানো? ভোগ নির্ণয়ের পথ জানি না, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা
গ্রুপ নির্ণয় করবো, পর্যায় নির্ণয় করবো। আমরা যে কোনো মৌলের ইলেকট্রিক সাইজে পর্যায় সারণীতে তার গ্রুপও নির্ণয় করতে পারবো, পর্যায়ও নির্ণয় করতে পারবো। অলরেডি তোমাকে একটা দেখাই দিয়েছিলাম, মনে হয় তুমি অলরেডি এটা জি আমরা স্যার, এস আর পি। এস আর পি জেনে গেছো। পি তে গেলে আচ্ছা, পি এর একটা জানার জন্য আমি তোমাকে এস 16 দিয়ে দিয়ে দেখি 1s2 2s2 2p6 আমরা একটা নিতে পারি 3s2 3p4 ছয় 8 10 12 16। হ্যাঁ, এটা গ্রুপ কত, পর্যায় কত? পর্যায় কত, গ্রুপ কত? স্যার পর্যায় 3। পর্যায় 3। হ্যাঁ, পর্যায় 3, কারণ শক্তি স্তর 3টা। আচ্ছা, আর গ্রুপ? স্যার গ্রুপ স্যার 16। গুড। কিভাবে 16? স্যার এই যে শেষে পি আছে তাই 10 যোগ করে দিব। গুড। তাহলে লেখাটা কিভাবে লিখবা? এবার বলে দিই। তোমার কথা সুন্দর হয়েছে, স্যার বলে দিলে শেষ। আগে পর্যায় নির্ণয়। আমরা জানি কোন একটা মৌলে ইলেকট্রন বিন্যাসে মোট শক্তি স্তর সংখ্যাই হলো পর্যায় সংখ্যা। যেহেতু প্রদত্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর 3টি, তাই মৌলটি 3টে পর্যায়। কথা ক্লিয়ার? এটা হলো পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে বলবা শক্তি স্তর সংখ্যা যত আর পর্যায় তত। আর এভাবে লিখলে সরাসরি চলে আসে 3। চলে আসছে না? আমরা কিন্তু এইটা এইভাবে শিখছো, তোমার মনে আছে কিনা? এইভাবে শিখছো। এইভাবে হলে তখন কি করতাম, তখন আমরা এখানে মোট শক্তি স্তর 3টা, তাই তার পর্যায়ে 3, আর শেষ শক্তি স্তরে 2 এর বেশি হইলে 10 যোগ করতে হয়। 1 আর 2 হইলে শুধু গ্রুপ হতে। যদি আমি এখানে 2 8 1 লিখতাম, গ্রুপ 1, 2 আর 2 লিখতাম, গ্রুপ 2। কিন্তু 3 থেকে 8 পর্যন্ত হইলে 10 যোগ করতে হবে। ওই যে 3 থেকে 8 পর্যন্ত আসলে পি আসে, এই জন্য। বুঝতে পারছো? যদি বাংলায় ভাবে লেখো তাহলে বর্ণনাটা ওইভাবে দিতে হবে। মানে আমি তোমার বুঝিয়ে দিই, লাস্টে যদি 1 হইতো, গ্রুপ 1, লাস্টে যদি 2 হইতো, গ্রুপ 2। কিন্তু লাস্টে যদি স্যার 3 হয়, 3 থেকে 8 পর্যন্ত, 3 হোক 4 হোক 5, তখন তার সাথে 10 যোগ করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে তুমি এস আর পি জেনে গেছো। এবার আমরা ডি জানাই দিই। ডি এর একটা ইলেকট্রন বিন্যাস বলো তো। একটু আগে ক্রোমিয়ামে বুঝেছি, আচ্ছা আয়রন দিয়ে বুঝেছি। আয়রন 26 না? 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2। দেখো স্যার সবসময় 4s আগে লেগে, তারপর 3d কত 6। এই হলো 26 গেল না স্যার? এখন এটা গ্রুপ কত পর্যায়ে? হ্যাঁ, কি কোনো কথা বলবা? হ্যাঁ, বলো। হ্যাঁ, না স্যার কিছু না। আচ্ছা, এটার গ্রুপ কত হবে, পর্যায় কত হবে দেখি? তোমার মাথাটা নষ্ট হয়ে যাবে। লাস্টে তো 4s আছে, স্যার গ্রুপ তাহলে 2 হয়ে যাবে না? না স্যার, স্যার পর্যায় পর্যায় 4। হ্যাঁ, কিন্তু গ্রুপ গ্রুপ কত? স্যার গ্রুপ স্যার 1 মিনিট। এটা তো বলি। স্যার 8। 8 8 কেমন 8? স্যার শেষে তো 3D আর 4S, তাই হ্যাঁ, দুটো হ্যাঁ, হ্যাঁ, একসাথে। আচ্ছা, ওটাই মনে রাখছো। এটা হলো, তোমাকে কিন্তু আমি একটা কথা বলেই দিছি, শেষ ইলেকট্রনটা কোথায় যায় সেটা তো মনে রাখতে হবে। শেষ ইলেকট্রনটা কি 4s এ গেল না 3d তে গেল? শেষ ইলেকট্রন বুঝো? জি স্যার, স্যার শেষ ইলেকট্রনটা 3D তে গেল। হ্যাঁ, এই জন্য আমাকে হিসাব করতে হবে 3d। এই জন্য 3d আর 4s, এই 6 দিয়ে যদি কোনো মৌলে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে, তখন তার গ্রুপ নির্ণয় করতে হয় ডি আর শেষে এস, ডি যোগ এস। এই মোট সংখ্যা হলো তার গ্রুপ সংখ্যা। 6 2 8, তাহলে গ্রুপ। ঠিক স্যার, এফ অরবিটালে একই হবে।
সর্বশেষ ইলেকট্রনটি যদি F এ প্রবেশ করে আর লাস্ট ওই যে সিরিয়াল দেখছো না স্যার, মনে আছে একটা? তাহলে ওই S আর F এর যোগফলটাই হবে তার গ্রুপ সংখ্যা। আর কোনো কথা আছে? তাহলে ডি না স্যার। আর F এর ক্ষেত্রে সেম সিস্টেম নাকি না? ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের তুমি বলো, এই আমরা গ্রুপ নির্ণয় কটা পদ্ধতি পেলাম? স্যার 3টা। কি কি? স্যার একটা হচ্ছে যদি শেষ কক্ষপথ যদি এস থাকে, মানে শেষ অরবিট যদি এস থাকে, তাহলে আমরা এস অনুযায়ী পর্যায় বের করব। কিন্তু তুমি যেটা স্যার কইছো, এখানেও তো শেষে অ্যাসি ছিল, মানে চতুর্থ শক্তি স্তরে তো শুধু অ্যাসি ছিল। হুম। আর স্যার যদি মানে হ্যাঁ, বলতে যদি হবে যদি শেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে এবং ওই ওই শক্তি স্তরে, শেষ শক্তি স্তরে শুধু যদি এস অরবিটালই থাকে, বুঝছো? শর্ত দুইটা, এক হলো শেষ ইলেকট্রনটা এস অরবিটালে যাবে এবং সেই শক্তি স্তরটা শুধু এস অরবিটালে থাকে আর কোনো অরবিটাল না থাকে, তাহলে সে ওই এস অরবিটালে যতটা ইলেকট্রন তার গুরুত্ব তত। স্যার বুঝতে পারছেন? স্যার আপনি হচ্ছে এস অরবিটাল নিয়ে মাত্র যেটা বললেন, ওটা আমি একটু লিখে নিতাম, আরেকবার বলা যাবে? এখন যেটা বললাম, এখানে তো এস আছে, আমরা তো প্যাচ লাগা দিতে পারতো, তাই না? কিন্তু এখানে স্যার স্যার এই যে S নেই। শেষ ইলেকট্রনটা তো এসে যায় না, দিতে গেছে তোমাকে সব। স্যার বলো। এই যে এস নিয়ে যে শেষে যে কথাগুলো বললেন, এটা একটুখানি লিখে নিতাম, একটু বলবেন? একটু লেখে না, লেখো। মোলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি সর্বশেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে প্রবেশ করে যদি এস অরবিটালে প্রবেশ করে, তবে তবে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হলো ওই মোলের গ্রুপ সংখ্যা। এস অরবিটালের স্যার এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হলো ওই মোলের গ্রুপ সংখ্যা। সংখ্যাই হলো ওই মৌলের গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা। জি স্যার। এবার 1 নম্বর নিয়ম শেষ। তাহলে যেমন 1s, ওই যে হাইড্রোজেনের 1s1, আবার লিথিয়ামের 1s2 2s1, শেষ ইলেকট্রনটা এসে গেছে, তাহলে এসে একটা ইলেকট্রন থাকে তার গ্রুপে, বুঝতে পারছো? আচ্ছা, এবার পি এরটা লেখো। যদি সর্বশেষ ইলেকট্রনটি পি, এস এর দুইটা না? হ্যাঁ এসে সর্বোচ্চ দুইটা, এসে একটাও যেতে পারে, দুইটাও যেতে পারে। এসে একটা গ্রুপ 1, এসে 2 হলে গ্রুপ 2। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার দ্বিতীয়টা লেখো। যদি সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে, জি স্যার, সর্বশেষ। ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে, জি স্যার, তারপর তখন সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রনের সাথে সর্বশেষ ইলেকট্রনের, ওইখানে তো আছে, সর্বশেষ শক্তি স্তরের
মোট ইলেকট্রনের সাথে এই মোট ইলেকট্রন স্যার সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রকাশ করে তবে প্রবেশ করে প্রবেশ করে তবে তবে দেখছো জি সর্বশেষ স্যার শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করা হয়। তুমি 4 2 6 এর লগে 10 যোগ করছো মনে আছে? এই সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করা হয়। স্যার সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তবে সর্বশেষ শক্তি স্তরের সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করা হয়। সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে ঠিক আছে নি? ওই যে সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রনের সাথে হ্যাঁ মোট ইলেকট্রনের সাথে বা মোট ইলেকট্রন সংখ্যার সাথে সংখ্যার সাথে 10 যোগ করলে। জি স্যার লিখেছি। ওকে আর শেষ এবার লেখা সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করলে ডি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করলে ডি অরবিটালে প্রবেশ জি স্যার প্রবেশ করলে ডি ও এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা দ্বারা গ্রুপ নির্ণয় করা হয়। প্রবেশ করলে ডি ও এস ও এফ এফ না এস ও এস 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 ও এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা মোট ইলেকট্রন সংখ্যা হলো ওই মৌলের গ্রুপ সংখ্যা। জি স্যার এবার নোভা তোমার 2 মিনিট বলে 1 মিনিট পরে শেষ দেই মোটামুটি জেনে তুমি তোমার কথা অনুসারে বুঝে গেছো আমরা যখন লিখবো সর্বশেষ ইলেকট্রনটা হয় এসে যাবে নয় পিতে যাবে পিতে যাবে নয় এফে যাবে কথা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার যদি সর্বশেষ ইলেকট্রনটি এসে যায় ওই মৌলটাকে এস ব্লক মৌল বলা হয়। কি ব্লক? এস ব্লক। আর যদি সর্বশেষ ইলেকট্রনটি পিতে যায় তাহলে ওটাকে বলে পি ব্লক মৌল। সর্বশেষ ইলেকট্রনটি যদি ডিতে যায় ওটাকে বলে ডি ব্লক মৌল। সর্বশেষ ইলেকট্রনটি যদি এফে যায় ওটাকে বলে এফ ব্লক মৌল। অর্থাৎ আমার পর্যায় সারণীটাকে আমরা আবার 4 ভাগে ভাগ করে ফেলতে পারি। কয় ভাগ? 4 ভাগ। হ্যাঁ এই 118টা মৌলকে 4 ভাগ। এক ভাগ হলো এস ব্লক, এক ভাগ হলো পি ব্লক, এক ভাগ হলো ডি ব্লক, এক ভাগ হলো এফ ব্লক। হ্যাঁ আচ্ছা এটা আগামী ক্লাসে আমরা বলে দেব। হ্যাঁ আপাতত এই নলেজ অনুসারে এইটুকু বলা গেছে বুঝছো তো? তাহলে পর্যায় সারণীটা আবার কয়টা ব্লকে বিভক্ত? 4টা ভাগ। এই যে বুঝে গেছে তাহলে আর কোনো চিন্তা নাই। আগামী ক্লাসে আমরা এই ব্লকগুলো নিয়ে বিস্তারিত বলবো কোন ব্লকে কয়টা মৌল আছে তা নিয়ে কথা বলবো। হ্যাঁ তাহলে কি আজকে তোমার কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার আচ্ছা তো ঠিক আছে আগামী ক্লাসটা আমরা ওই যে বৃহস্পতিবারে 11টায় তো করবো নাকি? জি স্যার আচ্ছা তো ঠিক আছে ভালো থাকেন। জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।